কিসাসুল আম্বিয়া বা নবীদের কাহিনী যারা পড়েছেন তারা জানেন আমাদের এক নবী ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। একবার একটা নৌকায় তিনি নদী পার হচ্ছিলেন। নদীর মাঝখানে পৌঁছলে তাকে আস্ত গিলে ফেলে প্রকাণ্ড একটা মাছ। সেই মাছের পেটে বেশ কিছুদিন কাটিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম জ্যান্ত ফিরে এসেছিলেন। যদিও ব্যাপারটা সত্যি বলে বিনা দ্বিধায় মেনে নেওয়া উচিত, তবু আজকের দিনে আমাদের কেউ কেউ এই কাহিনী যে সহজে বিশ্বাস করতে চাইবে না তা আমি জানি, কিন্তু এরকম আজব ঘটনা যে সত্যি ঘটতে পারে তার নজির আছে। ঘটনাটা ঘটেছিল প্রাগৈতিহাসিক যুগে নয়, গত শতাব্দীর একেবারে শেষের দিকে, খ্রিস্টীয় 1891 সনের ফেব্রুয়ারি মাস। স্টার অব দি ইস্ট নামক একখানা জাহাজ নিয়ে কিছু সংখ্যক ইংরেজ তিমি শিকারী সুদূর দক্ষিণ সমুদ্রে ফকল্যান্ড দ্বীপের কাছে গেছে তিমি শিকার করতে। সে অঞ্চলে তিমির আনাগোনা ছিল খুবই বেশি। অনেক সময় 60-70 ফুট বা তার চেয়ে বড় তিমি সেখানে দেখা যেত। জাহাজের মাকতুলের কাছে দাঁড়িয়ে একটি লোক চারদিক লক্ষ্য করেছিল। হঠাৎ দেখা গেল প্রায় 3 মাইল দূরে সমুদ্রের বুকে এক জায়গায় বহু উঁচু অবুধ ফোয়ারার মতো পানি উঠছে। শিকারীদের বুঝতে বাকি রইল না যে ওটা প্রকাণ্ড একটা তিমি মাছের কাণ্ড। তাড়াতাড়ি দুখানা ডিঙ্গি নামিয়ে ছুটল তারা সেই দিক লক্ষ্য করে। অনুমান তাদের মিথ্যে নয়, সত্যিই একটা তিমি মাছ। শিকারীরা তাদের হারপুন ছুটতে একটু দেরি করল না। একটা হারপুন গিয়ে বিঁধল তিমি মাছটার পাঁজরের দিকে। হারপুন কাকে বলে জানো? পিছনের দিকে শত্রু দড়ি বাঁধা বর্ষা জাতীয় অস্ত্র। হ্যাঁ, সেই হারপুনটা গায়ে বিঁধতেই বিশাল আকার তিমির 12 ফুট চওড়া আর লেজটা শূন্যে তুলে ঝাপটা মেরে ডুব দিল পানির নিচে। তার ফলে ঘটল এক বিপর্যয়। লেজের প্রকাণ্ড আঘাত এবং পানির তুমুল ফলরণ সামলাতে না পেরে পেছনের নৌকাটি উল্টে গেল লোকজন সহ। লেজের আচমকা আঘাতে আহত হতভাগা এক শিকারী ডুবেই মরল। নাকানি চুবানি আর হাবুডুবু খেয়ে বাকি কজন প্রাণ নিয়ে কোনো রকম এসে উঠল প্রথম নৌকায়। তখন হিসেব নিকেশ করে দেখা গেল জেমস বার্কলি নামে আরও একটি যুবকের কোনো পাত্তা নেই। যুবক জেমস বার্কলি ছিল যেমন সাহসী তেমনি বলবান। শিকারীদের দলে তার মতো কাজের লোক খুবই কম ছিল, কিন্তু তিনি শিকারে বেরিয়ে এমন দুর্ঘটনা নতুন কিছু নয়, তাই আর হা হুতাশ করে লাভ নেই ভেবে যে যার নিজের কাজে মনোযোগ দিল। এত কিছু পরেও তিমিটা কিন্তু তাদের হাত থেকে রেহাই পেল না। প্রথম নৌকার সাহসী লোকজনের হাতে সে ভবলীলা সংবরণ করতে সাধ্য হলো কয়েক ঘন্টা পরে। দেখা গেল শিকারীরা তিমিটাকে স্টার অব দি ইস্ট জাহাজের পাশে এনে বেঁধেছে। এবার তাকে টুকরো টুকরো করে কেটে জাহাজে তুলবার ব্যবস্থা। দা, কুড়াল, ছুরি নিয়ে শিকারী আর খালাসিরা লেগে গেল কাজে। বাকি দিন এবং রাত্রিও অনেকখানি কেটে গেল এই কাজে, কিন্তু তবুও কাজ শেষ হলো না। পরের দিন ভোর আবার শুরু হলো কাটাছেঁড়া। শরীরে বিভিন্ন মাংস কাটা হলে আস্ত পাকস্থলীটা কপি করে লাগিয়ে জাহাজের ডেকে তোলা হলো। তিমির পাকস্থলীর পুরো চামড়াটায় যথেষ্ট তেল পাওয়া যায়। তিমি মাছের তেল নিয়েই তো তাদের কারবার। প্রকাণ্ড পাকস্থলীটা কাটতে গিয়ে শিকারীরা অবাক হয়ে দেখলো ভিতরে কি যেন একটা একটু নড়াচড়া করছে। দস্যুটা হয়তো একটা বড় রকমের আস্ত মাছ গিলেছে, অথবা একটি হাঙ্গর, এবং সেটা এখনো জ্যান্তই আছে। অতি সন্তর্পণে তারা পাকস্থলীটা ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলবার পরে যা তাদের চোখে পড়লো তাতে প্রথমে সবারই শিউরে উঠল গা। মাছ নয়, হাত পা দুমড়ে বেহুশ হয়ে বেচারা জেমস বার্কলি। সারা পা ভিজে জবজব করছে একরকম তরল পদার্থ। তখন সে বেঁচে আছে, কিন্তু ঘোর অচৈতন্য অবস্থায়। তাড়াতাড়ি তাকে বের করে হাত পা শটান করে শুইয়ে দেওয়া হলো ডেকের উপর। সমুদ্রের পানিতে সারা গা ধুয়ে দেবার পর বার্কলির অবস্থা একটু যেন উন্নতির দিকে এলো। কয়েক মিনিট পরেই তার জ্ঞান ফিরে এলো, কিন্তু অতীতের কিছুই সে তখনও মনে করতে পারছিল না। তখন তাকে যত্ন করে তুলে নিয়ে আরামে শুইয়ে দেওয়া হলো ক্যাপ্টেনের নিজের কামরায়।
স্বয়ং ক্যাপ্টেন থেকে শুরু করে প্রতিটি লোক লেগে গেল তার সীমা যত্নে। প্রায় 2 সপ্তাহ তাকে তালাচাবি দিয়ে রাখা হলো ক্যাপ্টেনের কামরায়, যাতে কেউ তাকে এতটুকু বিরক্ত করতে না পারে। এমনি করে 3য় সপ্তাহের শেষের দিকে বার্টলি একটু সুস্থ হলো আর তার জ্ঞান পুরোপুরি ফিরে এলো। কিন্তু দেখা গেল তার হাত পায়ের অংশ, মুখ, ঘাড় সবই যেন পুরো ঝলসে গেছে আর হয়ে গেছে ফ্যাকাশে। তার কারণ জীবের পাকস্থলীতে খাদ্যবস্তু হজম করার জন্য থাকে প্রচুর পাচক রস, সেই সঙ্গে মারাত্মক অ্যাসিড। বার্টলির শরীরে যে যে অংশ অনাবৃত ছিল সে সব অংশে পাচক রসের ক্রিয়া শুরু হয়েছিল। তিমিটা বেশিক্ষণ জীবিত থাকলে হতভাগা বার্টলি হয়তো তিমির পেটেই হজম হয়ে যেত। পরে বার্টলি আস্তে আস্তে নিজের কথা বলতে আরম্ভ করলো। নৌকা থেকে ছিটকে পড়ে যাবার কথাটা স্পষ্টই মনে পড়েছে। তারপরে পানির আলোড়নের এক ধরনের শব্দ, সেটা বোধ হয় তিমির লেজ নাড়ার ফলে। একটু পরে চোখের সামনে সব অন্ধকার। অন্ধকারের মধ্যে একটা পিচ্ছিল পথে বিনা চেষ্টাতেই সে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। পথটাই যেন তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে মনে হলো। কিছু দূর সে পথে এগোতেই একটু যেন খোলামেলা জায়গায় গিয়ে হাজির হলো সে। চারদিক হাতড়ে কোথাও বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পায় না সে। হাতে লাগে নরম পিচ্ছিল পর্দা, ধাক্কা দিলে সরে যায়। তখন তার আর বুঝতে বাকি রইল না কি তার ভাগ্যে ঘটেছে, কোথায় সে এসে পৌঁছেছে। ভয়ে ও আতঙ্কে সে এবার অস্থির হয়ে উঠল। বার্টলি স্বীকার করল নিঃশ্বাস নিতে কোনো রকম কষ্ট হয়নি তার, কিন্তু অসহ্য গরম তাকে পাগল করে তুলেছিল। সে গরম রোদের মতো নয়, সিদ্ধ করা। সে গরমে যেন শরীরের লোমকূপগুলোর মুখে খুলে যায়, শরীর নিস্তেজ হয়ে আসে। কিছুক্ষণের ভেতরেই সে অত্যন্ত নিস্তেজ হয়ে পড়ল এবং বুঝতে পারল তিমির পেটেনে ভয়াবহ কারাগার থেকে নিস্তার পাবার আর কোনো উপায় নেই। এরপরে বাকি রইল নীরবে মৃত্যুবরণ, কিন্তু তারও যে উপায় নেই। নিরন্ধে অন্ধকার এবং সেই সঙ্গে অসহ্য গরম, তার চেয়ে ভয়াবহ নিঃশব্দতা। একে তো নিদারুণ অন্ধকার, তাতেও আবার কোথাও জীবনের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এতেই তাকে একেবারে কাবু করে ফেলল। তারপরে কি ঘটল কিছুই তার আর মনে নেই।